সিলেটের বাঁশিয়া নদী খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সুদ সহ 12 লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার। হযরত শাহজালালের মাজার জিয়ারত। বিএনপি সংস্কার মানে না বলে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বিএনপি সংস্কারের জনক বললেন মির্জা ফখরুল। বিভাজন ভুলে দেশকে এগিয়ে নিতে হবে। জামিন পাওয়া টপ টেরররা পুলিশের নজরদারিতে, জানালেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার। টিটন হত্যায় ছায়া তদন্ত শুরু করেছে র্যাব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়ক ঠিক করা ও সারা দেশে রেল সেবা বাড়ানোর কথা জানান তারেক রহমান। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথাও বলেন তিনি। বন্ধ কলকারখানা চালু সহ যুব সমাজের জন্য কর্মসংস্থান নিশ্চিতের কথাও বলেন প্রধানমন্ত্রী। সিলেটে বাঁশিয়া নদী পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। সাথে ছিলেন সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকী। সরকারি সফরে শনিবার সকাল 10টায় পুণ্যভূমি সিলেটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার কর্মসূচি শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকাল 11টায় শহরের চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রায় 4,635 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে। পরে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান জানান, সুনামগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা, অতিবৃষ্টির কারণে পানি জমে যাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকটে সাধারণ মানুষ। বৃষ্টির পানি যাতে ব্যবহার করা যায় তাই খাল খনন করে পানি ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। আমি সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভিতরে যে সকল স্কুল আছে সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে 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 ঠিক করে আনতে পারবো। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ এবং জাতির জন্য ভালো কোনো কিছু আজকে যেটা শিখবে, ডেফিনেটলি তারা যখন বড় হবে, তারা ইনশাল্লাহ যখন একটি অবস্থানে যাবে কেউ না কেউ, তারা সেটি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য সেটি তারা অ্যাপ্লাই করবে। অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাভাবিকভাবেই সিলেটের মানুষ নিশ্চয়ই উৎসাহী হবেন না, খুব ইন্টারেস্টেড হবেন না শুনতে যে ঢাকা রংপুর রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন যে ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি এ ব্যাপারে, ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়। আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো, এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে, তবে আমরা জোর দিব গ্রামের মানুষের উপরে বেশি। প্রধানমন্ত্রী জানান, বন্ধ কলকারখানা দ্রুত চালুর ব্যবস্থা করা হচ্ছে। দ্রুততম সময়ে সিলেটের আইটি পার্ক চালুর কথাও জানান তিনি। দেশের বিভিন্ন জায়গায় থাকা ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোকে আরও আধুনিকায়নের কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অনেকগুলো বিভিন্ন জায়গায় অনেক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে, যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে। এই কাজটি শুরু করতে পারলে একদিকে সারা দেশে বহু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। সুধী সমাবেশের পর সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বাইশা নদীর পুনর্খননের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, সিলেট। এবং বৃষ্টি যদি আর দর্শক, এই মুহূর্তে সিলেটে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রেমান,
প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। যে প্রতিকূল আবহাওয়াটা সকাল থেকেই সিলেটে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে কিছুটা বৃষ্টি কমেছে, কিন্তু এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে সিলেটে এসে পৌঁছান এবং সেখান থেকে তার যে নির্ধারিত কর্মসূচিগুলি ছিল সেগুলো কিন্তু তিনি পালন করেছে। এই মুহূর্তে এই যেটি খাল, এটি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী খনন করেছেন, এটি পুনর্খনন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় 50 বছর এই খালের কিন্তু খনন হয়নি। যেটি শুধু যে এই খাল তা কিন্তু না, এর আগে আমরা যশোরে দেখেছি, এছাড়া দেশের বিভিন্ন জায়গায় খালগুলো যে করা হয়েছিল, যেগুলো নদী থেকে একেবারে সরাসরি কৃষকের মাঠ পর্যন্ত, ফসলি জমি পর্যন্ত পানি প্রবাহগুলো নিশ্চিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দূরদর্শী পরিকল্পনা, সেটি কিন্তু আসলে কোনো দলীয় পরিকল্পনা, এটা ব্যক্তি হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে কিন্তু এই পরিকল্পনাটি নেওয়া হয়েছিল, বাস্তবায়ন করা হয়েছিল। দীর্ঘ 50 বছর এগুলি ওইভাবে করা হয়নি। এখন আবার তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে সেই কর্মসূচিটা বাস্তবায়ন করছেন। তিনি বলছেন এই যে সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় অতি বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বন্যা হচ্ছে, তো এই সময়ে এই পানিগুলো যাতে নির্দিষ্ট জায়গায় ধরে রাখা যায়, পরবর্তীতে কৃষকরা এই পানি দিয়ে তাদের ফসলের ক্ষেতে ব্যবহার করতে পারে, এই জন্য দেশের প্রায় সব জায়গায় এই খাল খনন কর্মসূচি অব্যাহত রাখা হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যুবকদের কর্মসংস্থান বাস্তবায়নে কর্মমুখী শিক্ষার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। তো দিনভর কর্মসূচি পালন শেষে এই মুহূর্তে তিনি সার্কিট হাউসে যাচ্ছেন। এরপর বেলা 3টার সময় স্থানীয় স্টেডিয়ামে নতুন প্রতিভা অন্বেষণের জন্য নতুন করে স্পোর্টস সেই কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী খেলোয়াড়দেরকে তুলে এনে জাতীয় পর্যায়ে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মান মর্যাদা উন্নত থেকে উন্নততর করার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নিশ্চয়তা দিয়েছেন। তো এই হচ্ছে সিলেট থেকে সবশেষ অবস্থা। নাদিরা, রেমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিরোধী দল মানুষকে ভুল বোঝাচ্ছে, আন্দোলন করছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আগারগাঁওয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, ডাক্তার আব্দুল কুদ্দুস একজন অমায়িক মানুষ ছিলেন। তিনি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু তাকে প্রাপ্য সম্মান দেয়া যায়নি। মির্জা ফখরুল বলেন, আজকের সমাজ তার সমস্ত মূল্যবোধকে হারিয়ে ফেলেছে। সরকারের ভেতর যত যাচ্ছেন তিনি তত আতঙ্কিত হচ্ছেন বলে মন্তব্য করেন। সমাজের সব দিকে ছড়িয়ে আছে দুর্নীতি, অনিয়ম আর স্বজনপ্রীতি। দেশে এখন নিয়ম হয়েছে তদবির ছাড়া কোনো কাজ হবে না। এমন একটা সমাজে কিভাবে দেশ এগিয়ে যাবে, এমন প্রশ্ন রাখেন মন্ত্রী। মির্জা ফখরুল বলেন, সংস্কারে যেগুলো একমত হয়নি তাতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, কিন্তু এখন বিরোধী দল অবলীলায় বলছে সব করতে হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি। পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা সহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। থানার ওসি ও ডিউটি অফিসার সহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা দিতে পুলিশ সদস্য সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের কঠোর অবস্থান আর তৎপরতার কারণেই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এরই মাঝে কদাচিৎ দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। শীর্ষ সন্ত্রাসীদের তালিকা সবসময় হালনাগাদ হচ্ছে বলেও জানান তিনি। এদিকে র্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। জানাচ্ছেন জিয়া খান। 2001 সালের 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। এরপর এদের মধ্যে কয়েকজন জেলে থাকলেও বেশিরভাগ সন্ত্রাসী ছিল পলাতক এবং দেশের বাইরে। 24 সালের 5 আগস্টের পর জামিনে মুক্তি পায় কিলার আব্বাস, সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, ইমন ও টিটর সহ ডজন খানেক শীর্ষ সন্ত্রাসী। এরপর থেকেই আবার শুরু হয় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ নানান অপরাধের
ফিরিস্তি। গেল মঙ্গলবার ফিল্মি স্টাইলে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী টিটনকে। তার খুনের নেপথ্যে উঠে আসে আরো কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। এমন বাস্তবতায় ডিএমপি কমিশনার দাবি করেন, পলাতক এবং জামিনে থাকা সব সন্ত্রাসী তাদের নজরদারিতে রয়েছে। পুলিশের তৎপরতার কারণে অপরাধ কম হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে না, দুই একটা কদাচিৎ ঘটতেছে তাদের মধ্যে। তারা কিন্তু ওই সাধারণ জনগণকে বা সাধারণ মানুষকে কিন্তু আক্রমণ করতে পারতেছে না আমাদের নজরদারি এবং অ্যাকশন নেওয়ার জন্য। সন্ত্রাসীদের তালিকা হালনাগাদও হচ্ছে এবং শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি চাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। তথ্য আছে, যেগুলো আছে ওগুলো অ্যারেস্ট করার জন্য অভিযান চলতেছে। এখন তো বললে ওরা পালিয়ে যাবে। এদিকে টিটন হত্যায় ছায়াতদন্ত শুরু করেছে র্যাব। বিষয়টি যেহেতু এখনো তদন্তাধীন এবং নিরাপত্তার স্বার্থে অথবা এই মামলার স্বার্থে, সার্থকতার স্বার্থে আসলে এই বিষয়টি এখনই আপনাদের সামনে বলা সম্ভব হচ্ছে না। সন্ত্রাসী সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি অনুরোধ আইনশৃঙ্খলা বাহিনীর। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের মতে জ্বালানি তেল একটি কৌশলগত পণ্য, আর মধ্যপ্রাচ্য যুদ্ধ সহ যে কোনো হুটহাট বৈশ্বিক ধাক্কা সামলাতে হলে বাংলাদেশকে নিজেদের অর্থনীতির ভিত শক্ত করতে হবে, নিশ্চিত হতে হবে দীর্ঘমেয়াদে জ্বালানির নিরাপত্তা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব বলেন তিনি। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, জ্বালানি তেলের মূল্যের প্রভাব পড়ে সবখানে। যদিও বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে বৈশ্বিক কারণে। বিশ্ব বাস্তবতায় বাংলাদেশের আগামী বাজেট কেবল আয় ব্যয়ের হিসেবে দেখলে হবে না বলে মনে করেন ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, এটি প্রণয়ন করতে হবে দক্ষতার সঙ্গে। এতে একই সঙ্গে রাজস্ব আদায় বৃদ্ধি ও বিনিয়োগ কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে সরকারকে। দাতা সংস্থা IMF এর ঋণ ছাড়ের শর্তগুলো বাংলাদেশের দুর্নীতি, দক্ষতা বৃদ্ধি ও সুশাসনের সঙ্গে সম্পর্কিত বলেও মন্তব্য করেন ডক্টর ফাহমিদা খাতুন। একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে এবং এই অস্থিতিশীলতাটা আর আমরা সামনের অদূর ভবিষ্যতে এটা চলে যাবে এটা দেখছি না। আমরা এমন একটা সময়ে বাস করছি, আসলে এই অস্থিতিশীলতার মধ্যেই আমাদেরকে বাস করতে হবে এবং এরকম অনিশ্চয়তাটা থাকবে। সেজন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের নিজেদের অর্থনীতির ভিত্তিটাকে শক্তিশালী করতে হবে। সেই ভিত্তিটা শক্তিশালী করাটা একটা চ্যালেঞ্জিং বিষয়। কক্সবাজারের রামুতে 20,000 পিস ইয়াবা সহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিজিবি। আটক পুলিশ সদস্যের নাম সজীব ব্যাপারী। তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নে ছিলেন। সকালে রামু বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রামুতে টেকনাফ কক্সবাজার মহাসড়কের একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় সজীবের ব্যাগ থেকে 20,000 পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা। আটক পুলিশ সদস্য সজীব ব্যাপারীকে বিজিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সিলেটের বাঁশিয়া নদী খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সুদ সহ 12 লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার। হযরত শাহজালালের মাজার জিয়ারত। বিএনপি সংস্কার মানে না বলে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বিএনপি সংস্কারের জনক বললেন মির্জা ফখরুল। বিভাজন ভুলে দেশকে এগিয়ে নিতে হবে। জামিন পাওয়া টপ টেরররা পুলিশের নজরদারিতে, জানালেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার। টিটন হত্যায় ছায়া তদন্ত শুরু করেছে র্যাব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnnews। ধন্যবাদ।